আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। তারিক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার ব্যক্তির মুক্তি চাইল বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে হবে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ভোটের গাড়ি। পরিবর্তিত প্রেক্ষাপটে আগ্রহের কেন্দ্রে তারেক রহমান। সবশেষ জানাবো, সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তির মুক্তি চাইল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার ২৭ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ একেএম শহীদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে কারাগারে প্রেরণ করে। বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আর এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়। সুতরাং বিএনপি মনে করে নিজের মত প্রকাশের কারণে একেএম শহীদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ সঠিক হয়নি। তাই অবিলম্বে একেএম শহীদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সোহরাওয়ার্দী উদ্যানে হবে জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় জামায়াতে ইসলামীর মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে হবে এ মহাসমাবেশ। আজ শনিবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমির শফিকুর রহমান। এর আগে জামায়াতের মহাসমাবেশ মানিক মিয়া অ্যাভিনিউতে হবে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছিল। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জনদুর্ভোগ এড়াতে মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেলরা সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচারণা চালাচ্ছে ভোটের গাড়ি। আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারে নেমেছে ভোটের গাড়ি। সুপার ক্যারাভান নামে পরিচিত 10টি গাড়ির এই বহরটি দেশের বিভিন্ন এলাকায় ঘুরে গণভোট ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার ২৭ ডিসেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ভোটের গাড়ি দেশজুড়ে সফর করছে। এর মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্য নিয়ে বিশেষভাবে নকশা করা ভোটের গাড়ি দেশব্যাপী যাত্রা শুরু করে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে প্রস্তাবিত গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ফিতা কেটে ভোটের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গাড়িগুলোতে বিভিন্ন টিভিসি প্রদর্শন করা হচ্ছে। এতে ফেলানি হত্যা, আবরার ফাহাদ হত্যা, প্রতিবেশী দেশের প্রভাব ও নির্ভরশীলতার মতো ঘটনাগুলো তুলে ধরা হচ্ছে। এসব উপস্থাপনার মাধ্যমে জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। পরিবর্তিত প্রেক্ষাপটে আগ্রহের কেন্দ্রে তারেক রহমান।
সারা দেশের আগ্রহের কেন্দ্রে এখন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। দেশজুড়ে আলোচনায় তিনি ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন। দেশে ফিরেই জনজোয়ারে সংবর্ধিত হয়েছেন। এরই মধ্যে গতকাল ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন, সম্পন্ন করেছেন ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা। পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম সামনে রেখে দল জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় গেলেও দেশে পরিবর্তিত প্রেক্ষাপটে তার ফেরা অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে প্রভাব ফেলবে এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংশ্লিষ্টরা বলছেন, দেশে কিংবা বিদেশে যেখানেই থাকুন, কমপক্ষে ২৫ বছর ধরে রাজনীতি ও আলোচনার কেন্দ্রে থাকা এই রাজনীতিকের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে নানান সংশয় ছিল। ফেরার পর গণসংবর্ধনা থেকে শুরু করে গতকাল পর্যন্ত তার নিরাপত্তা সহ নানা বিষয়ে সামনের নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে। তারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত একটি ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের বাক পরিবর্তন। এদের শুধু যে দলে নতুন প্রাণের সঞ্চার হবে তাই নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে শঙ্কার ছায়া ছিল তাও কেটে গেছে। নির্বাচন সামনে রেখে জোটের যে রাজনীতি, তাতে নতুন সমীকরণ দেখা যাচ্ছে। এর বাইরে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। ১৯৯১ সালের আগে থেকে বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি আবর্তিত হয়। খালেদা জিয়া মারাত্মক অসুস্থ, হাসপাতালে শয্যাশায়ী। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে পট পরিবর্তনের পর থেকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। রাজনীতিতে পরবর্তী প্রজন্মের উত্থানে সম্ভাবনা দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে তারেক রহমানের সশরীরে রাজনীতির হাল ধরায় নতুন সুযোগের দুয়ার খুলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড মাহবুবুল্লাহ বলেন, সব মিলিয়ে তার জন্য দেশে আসাটা রাজনৈতিক জীবনের জন্য নতুন সুযোগের দুয়ার খুলে দিয়েছে। তিনি বলেন, রাজনীতি এমন জিনিস, শুধু ভার্চুয়ালি মুখের কথা শোনা গেলে ঘনিষ্ঠ রাজনীতি সৃষ্টি হয় না। এই ঘনিষ্ঠ রাজনীতি সৃষ্টি করতে হলে জনগণের কাছে দৈহিক উপস্থিতি দরকার। সেদিক থেকে এখন ঘনিষ্ঠতা আরও বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তনকে বিএনপির জন্য একটি মাস্টার স্ট্রোক হিসেবেও দেখছেন কেউ কেউ। গত এক বছর মাঠ পর্যায়ে বিএনপি সক্রিয় থাকলেও শীর্ষ নেতৃত্বের সশরীরে অনুপস্থিতি দলটির জন্য বড় দুর্বলতা ছিল। তার ফেরার ঘোষণা এমন এক সময়ে এলো যখন তাদেরই সাবেক মিত্র জামায়াতে ইসলামী রাজনীতির মাঠে বিএনপিকে চ্যালেঞ্জ দেওয়ার চেষ্টা করছে। জামায়াত নিজেদের বড় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের ফেরা জামায়াতের হিসাব পাল্টে দেবে। সংবর্ধনায় জনস্রোত দেখে ইতোমধ্যে জামায়াত সহ অনেক দলের হিসাব পাল্টে গেছে। তার উপস্থিতি বিএনপির তৃণমূল কর্মীদের মনোবল বাড়িয়ে জামায়াতের একক মাথাচাড়া দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। তারেক রহমানের দেশে ফেরা জামায়াতের শক্তি প্রদর্শনের কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড ফরিদউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। তারা যেমন দ্রুত আবেগ প্রকাশ করে, আবার আবেগও চলে যায়। তাই তারেক রহমানকে এখন কাজ করে দেখাতে হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরেছেন সেদিন বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে গেছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় ভোটের মাঠের হিসাব পাল্টে গেছে। ভোটে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বাত্মক অবরোধের ডাক দিল ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে রোববার দেশের সব বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার ২৭ ডিসেম্বর দিবাগত মাঝরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, শাহবাগী ইনকিলাব মঞ্চের অবরোধ প্রোগ্রাম আজকের মতো শেষ হয়েছে। রাতে হাদি চত্বরে অর্থাৎ শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না। আগামীকাল ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকা সহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে। এর আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকেও একই কর্মসূচি ঘোষণা দেন। তার আগে রাত ১১টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী শাহবাগে আসেন। সেখানে আন্দোলনরত জনতার উদ্দেশ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন উপদেষ্টা। ৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের অভিযোগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বিচার কার্য সম্পন্ন করার কথাও অঙ্গীকার করেন। বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, তিনি ওসমান হাদির একজন গুণগ্রাহী। তিনি হাদিকে নিজের ভাই মনে করেন। দেশের জন্য তাকে আরও বেশি দিন প্রয়োজন ছিল। যেই মানুষের মৃত্যুতে ১২ লাখ থেকে ১৫ লাখ
মানুষ জানাজা পড়ে সেই মানুষের হত্যার বিচার আসলে একটি জাতীয় কর্তব্য। তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এর পেছনে যারা কাজ করেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনে রাখতে হবে, একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করতে হচ্ছে। যে তথ্যটা বলা হবে সেটি যেন শত্রুকে কোনোভাবে সাহায্য না করে।